পর্ব 7, প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব, নাম কি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি? প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব। দ্বিতীয় সর্ববৃহৎ কে? মলাস্কা। তাহলে দেখো, আর্থ্রো আর কি? পোডা। পোডা মানে পা, আর্থ্রো মানে জয়েন্ট। আর্থ্রো শব্দের তো জয়েন্ট বা সন্ধি, জয়েন্ট বা সন্ধি। তো এরা এমন প্রাণী যাদের পা গুলা খন্ড 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 সন্ধিযুক্ত। মানে এই ধরো একটা খন্ড, এইখান থেকে আরেকটা খন্ড তৈরি, এখান থেকে আরেকটা খন্ড, এখান থেকে আরেকটা, এখান থেকে আবার আরেকটা, এরকম এরকম। তাহলে এইখানে দেখো একটা জয়েন্ট, এইখানে একটা জয়েন্ট, এইখানে জয়েন্ট, এইখানে জয়েন্ট, এরকম এরকম এরকম। তো অনেকগুলো জয়েন্ট আছে, অনেকগুলো সন্ধি আছে। এই যে একটা সন্ধি, এই যে একটা সন্ধি, এই যে একটা সন্ধি, এই যে একটা সন্ধি। তো সন্ধিযুক্ত পা বা খন্ড খন্ড পা, কারণ দুইটা খন্ডের মাঝখানে সন্ধি আছে, সন্ধিযুক্ত পা, এটাকেই বলে আর্থ্রোপোডা। সন্ধিযুক্ত পা, সন্ধি মানে মিল, দুইটা খন্ডের মিল, এটাকে বলে সন্ধি। আমাদের পা খন্ড খন্ড এবং সন্ধি আছে। দেখো, একদম উপরে একটা বড় হাড্ডি, মানবদের সবচেয়ে লংগেস্ট বোন, নাম কি? ফিমার। পরে দুইটা হাড্ডি আছে এইখানে, পরে এখানে 7টা হাড্ডি আছে, এখানে একটা হাড্ডি আছে, দেন এখানে 5টা আছে, দেন প্রত্যেকটার মধ্যে আবার 3টা করে আছে এরকম। এখানে 2টা আর বাকিগুলোতে 3টা। এগুলো লাগবে না আপাতত। তাহলে দেখো, এইখানে একটা জয়েন্ট, এইখানে জয়েন্ট, সবগুলোর মধ্যে জয়েন্ট আছে। এই যে এইখানে জয়েন্ট, এইখানে জয়েন্ট, এইখানে জয়েন্ট, বুঝছো? তো মানুষও কিন্তু আর্থ্রোপোড। খেয়াল করো, মানুষেরও কিন্তু সন্ধিযুক্ত পা আছে, একটা বৈশিষ্ট্য মিলছে। তার মানে তুমি কি মানুষকে পতঙ্গের সাথে নিয়ে যাবা? মানুষও আর্থ্রোপোড, মানুষেরও সন্ধিযুক্ত পা, সন্ধি সন্ধি, খন্ড খন্ড সন্ধি সন্ধি, বাট তারা কিন্তু আর্থ্রোপোড না। দু একটা বৈশিষ্ট্য মিলে গেলে তাকে নিয়ে যাবে না। মানুষ কি তিস্তুরি না? কৃমিও তো তিস্তুরি, তার মানে কৃমিরা কি মানুষ না? তো দু একটা বৈশিষ্ট্য মিলে গেলেই আমরা কিন্তু কোন একটা পর্বে নিয়ে যেতে পারবো না। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু খন্ড খন্ড বা সন্ধিযুক্ত পা আছে, কিন্তু মানুষ কিন্তু আর্থ্রোপোড না। তাহলে কেন আর্থ্রোপোড বলা হয়েছে আমরা বুঝে ফেললাম। খেয়াল করছো? এই চিত্রটা কিন্তু আঁকবা, এই পায়ের চিত্রটা কিন্তু আঁকবে, এটা লাগবে সামনে। এই চিত্রটা আঁকো, সামনে লাগবে। এই যে পায়ের চিত্রটা আঁকো। সন্ধি মানে মিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি করছিল, হুদাইবিয়ার সন্ধি। দুই গোত্রের মধ্যে যাতে ঝামেলা না হয়, এজন্য একটা মিল বা চুক্তি করা হয়, এটাকে বলে সন্ধি। ওকে, পা মুছে ফেললাম। আচ্ছা, ধরো আমরা একটা আর্থ্রোপোডা পড়ার সময় সবসময় তুমি ঘাসফড়িং এর কথা মাথায় আনবা। ঘাসফড়িং বা তেলাপোকা, ঘাসফড়িং। একটা ঘাসফড়িং এর শরীর নিয়ে আমরা একটু স্টাডি করি, দেখবো যে এই পরের অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের শেখা হয়ে গেছে। তো ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা দেখবো, ঘাসফড়িং এর শরীরটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। একটাকে বলে মস্তক, আরেকটা পার্টকে বলে বক্ষ, আরেকটা পার্টকে বলে উদর। 3টা পার্টে ভাগ করি। মস্তক, এটা ধরো বক্ষ পার্ট, পরবর্তীতে থাকে উদর পার্ট, উদর। এটা একটা ঘাসফড়িং এর শরীর। তার পা থাকবে সন্ধিযুক্ত পা। ধরো তার এখানে একটা পা আছে, এটা সন্ধিযুক্ত পা। এটা ধরো পা, এত সুন্দর করে আগালার দরকার নাই, এটা হচ্ছে পা, এটা পা। একটা পায়ে দিলাম, যদিও তার পা হচ্ছে 3 জোড়া। তার দুইটা অ্যাকচুয়ালি, এদিকে একটা ওইদিকে একটা। এটার মধ্যে একটা জটিল চোখ থাকবে, মানে একটা চোখের মধ্যে অনেকগুলো একক। আমাদের চোখ কিন্তু সরল, বাট এদের থাকবে জটিল চোখ। এটাকে আমরা বলি, এই চোখটাকে বলে জটিলাক্ষী, মানে জটিল অক্ষী। অক্ষী মানে চোখ, জটিলাক্ষী, জটিলাক্ষী আছে। তার মাথার মধ্যে অ্যান্টেনা থাকে এরকম, এটা দিয়ে সে সংবেদনা বুঝে, তাপমাত্রা কিরকম, আলো আসতেছে কিনা, ঘ্রাণ কিরকম, সে এটা বুঝে। এটার নাম কি? অ্যান্টেনা। যেটার নাম হচ্ছে অ্যান্টেনা। দেখো তেলাপোকার অ্যান্টেনা আছে, অ্যান্টেনা আছে।
সরল চোখের জটিল চোখের পাশাপাশি তার কিন্তু সরল চোখও থাকে। তিনটা সরল চোখ থাকে, এদেরকে আমরা বলতেছি সরলাক্ষী। এই যে এখানে যা আছে এটাকে বলতেছি সরলাক্ষী বা সরল অক্ষী। ওকে, দেখো এইটুকু ছিল তোর বক্ষ অঞ্চল, লালটুকু ছিল তোর উদর অঞ্চল। তিনটা অঞ্চল কয়টা? তিনটা, মস্তক, বক্ষ, উদর। এই উদর দেখো, উদরকে যদি আমরা দেখি এইটা আবার 11টা খণ্ডে বিভক্ত। জাস্ট আমি লিখলাম না, তাহলে আমি এখানে লিখি তিনটি অঞ্চল আছে এদের। অঞ্চল কি? অঞ্চলের তিনটার নাম কি? মস্তক, বক্ষ, উদর। এবং খণ্ডের কথা যদি বলি, অঞ্চল তিনটা, খণ্ড দেখো মাথার মধ্যে খণ্ড থাকে, তাদের খণ্ড থাকে, মস্তকের মধ্যে খণ্ড থাকে 6টা, বক্ষের মধ্যে খণ্ড আছে যেরকম 3টা খণ্ড থাকে, যে 1 2 3 3টা খণ্ড। বক্ষের মধ্যে খণ্ড আছে 3টা, উদরের মধ্যে খণ্ড আছে 11টা। এই কথাটা একটু মনে রাখো। আমরা একটা ঘাসফড়িং নিয়ে স্টাডি করতেছি, এদের অঞ্চলও পাওয়া যায়, খণ্ডও পাওয়া যায়। অনেকগুলা খণ্ড মিললে একটা অঞ্চল। এই যে উদরের মধ্যে 11টা খণ্ড ছিল, 11টা খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি হয়েছে। এই যে বক্ষের মধ্যে 3টা খণ্ড ছিল, 3টা খণ্ড মিলে একটা অঞ্চল তৈরি হয়েছে, বক্ষ অঞ্চল। মাথার মধ্যে ব্রুনীয় খণ্ড থাকে 6টা মিলে একটা অঞ্চল, মস্তক অঞ্চল বা মাথার অঞ্চল। তাহলে অঞ্চলও পাবা, খণ্ডও পাবা। অঞ্চলও পাবা এবং কি? খণ্ডও পাবা। একটু আগে পড়ে আসছি 7 নম্বরদের খণ্ডায়ন কেমন? অপকৃত খণ্ডায়ন, তাই না? 6 নাম্বার কি ছিল? সমখণ্ডায়ন। আর এটা কি? অসমখণ্ডায়ন। অপকৃত খণ্ডায়ন, অসমখণ্ডায়নকে তুমি অপকৃত খণ্ডায়ন বলতে পারো, সমখণ্ডায়নকে তুমি প্রকৃত খণ্ডায়ন বলতে পারো। ট্রু সেগমেন্ট মানে খণ্ড। আর এটা কি? ফলস সেগমেন্ট বা অপকৃত খণ্ডায়ন বা অসমখণ্ডায়ন। আচ্ছা, অঞ্চলায়ন থাকে, খণ্ডায়নও থাকে। এই যে অ্যান্টেনা থাকতে পারে, জটিল অক্ষী থাকতে পারে, এটার আরেকটা নাম আছে, এটাকে বলে পুঞ্জাক্ষী, পুঞ্জভূত অক্ষী। পুঞ্জি মানে কি? অনেকগুলা জিনিস একত্রে থাকা। পুঞ্জি মানে স্তূপ। তো এই যে জটিলাক্ষী, এই জটিলাক্ষীকে তুমি আরেক ভাষায় বলতে পারো, এটার নাম হচ্ছে পুঞ্জাক্ষী। জটিলাক্ষীকে বলে পুঞ্জাক্ষী। জটিলাক্ষীর আরেকটা নাম কি? পুঞ্জাক্ষী। এটা কিন্তু থাকে এক জোড়া, মানে দুইটা, এক জোড়া। আমরা কিন্তু চিত্রের মধ্যে আঁকছি একটা, কারণ সে এভাবে দাঁড়ায় আছে। তো এইভাবে দাঁড়ায় থাকলে, হ্যাঁ, তুমি কিন্তু একটা চোখে দেখবো, ওই চোখ দেখবা না, তুমি কিন্তু আমার এই কান দেখতেছো, ওই কান দেখতেছো না, তাই না? তো এই যে এদিকে একটা জটিল চোখ, ওই দিকে আর একটা আছে জটিল চোখ, দুইটা বা এক জোড়া জটিল চোখ আছে। সরলাক্ষী কয়টা? 3টা আছে। আমাদের কিন্তু সরল চোখ, তাদের সরল চোখ, জটিল চোখ দুইটাই আছে। তাদের এখানে ডানা আছে, উপর দিকে এরকম ডানা আছে, ঠিক আছে, ডানা আছে, পা আছে, অঞ্চলায়ন আছে, খণ্ডায়ন আছে। এইটুকু আমরা দেখে দিলাম। মোটামুটি বাহ্যিক অঙ্গ সংস্থান বলতে দেখে ফেলছি আমরা। কিভাবে শরীরের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিছি। ভিতরেরটা কিন্তু আমরা এখনো দেখি নাই, ভিতরেরটা আমরা আস্তে আস্তে দেখবো। চিত্র কিন্তু আঁকতে হবে। তুলা কমপ্লিট। এখন বলো তো, রক্ত সংবহন কি প্রকৃতির? মুক্ত না বদ্ধ? মুক্ত, অবশ্যই মুক্ত। 7 কি ছিল দেখো, মনে নাই? 7 মুক্ত ছিল। 6 কি ছিল? 6 9 বদ্ধ, 6 9 বদ্ধ, আর 7 হইছে মুক্ত, 5 ছিল অর্ধমুক্ত। দেখো এখন এটার বৈশিষ্ট্য লেখা লাগবে। আমরা নরমালি আমি আমার ট্রিক্স দিতে ভালো লাগে না, তবে আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলা একসাথে যাতে সবগুলো মনে থাকে, পরীক্ষায় লেখা যায়, এজন্য আমি একটা ট্রিক্স ব্যবহার করি। সেটা হলো হিমু রূপাকে টাসকি
মারলো। 7 নাম্বার পর্ব, হিমু রূপাকে টাসকি মারলো। দেখো এদের রক্ত সংবহন কেমন? মুক্ত প্রকৃতির। দেখো রতে লেখতেছি রক্ত সংবহন, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির, রক্ত সংবহন মুক্ত। তাহলে বিষয়টা কি হবে? ওই যে একটু আগে কিন্তু একটা ছবি আঁকছিলাম এরকম, ধরো এখানে একটা হার্ট আছে, এখানে রক্তনালী আছে, আর এটার নাম কি? সিল বা সিলুম। ফাঁকা স্থানের নাম কি? সিলুম। এই ফাঁকা স্থানেও রক্ত আছে। আবার রক্তনালীর ভিতরে, হার্টের ভিতরে রক্ত আছে, মানে সব জায়গায় রক্ত আছে, স্যাচুরেটেড। ফাঁকা স্থানকে আমরা কি বলি? সিলুম বা সিল বা সিলুম, যাই বলো, সিল বা সিলুম। আর রক্তের বায়োলজি কি? হিম। হিম অথবা মিয়া শব্দটা তো কি? রক্ত। এই যে HEAM, হিম অথবা মিয়া, এটার মানে হলো রক্ত বা ব্লাড। তো হিমটা কই আছে? সিলুমে আছে। মানুষের ক্ষেত্রে হিম কই থাকে? রক্তনালীর ভিতরে, হার্টের ভিতরে। বাট এদের হিমটা রক্তনালীর ভিতরে আছে, হার্টের ভিতরে আছে, পাশাপাশি সিলুমেও আছে, সিলের মধ্যেও আছে, ফাঁকা স্থানে আছে। তো এইটাকে আমরা বলবো হিমোসিল। নরমাল সিলুমে, আমাদের সিলুমে, আমাদের সিলে রক্ত থাকে না, কিছু রস থাকে, ওটা অন্য রস, রক্ত না। বাট তেলাপোকা, ঘাসফড়িং বা আর্থ্রোপোডাদের সিলুমে বা সিলে রক্ত থাকে। তাহলে রক্তপূর্ণ গহ্বর, এটাকে বলে হিমোসিল। হিমোসিল, এটা ক নাম্বারের সংজ্ঞা আসবে? হিমোসিল কাকে বলে এটা কিন্তু সংজ্ঞা আসবে। সিল, সিল মানে কি? গহ্বর, দেহ গহ্বর। আর হিম মানে কি? রক্ত। তাহলে যদি কখনো সংজ্ঞা আসে হিমোসিল কাকে বলে, তুমি লিখবা রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। জাস্ট এটা দিকে তাকাবা, তাহলে সংজ্ঞা হয়ে যাবে। রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। আরো সুন্দর হয় তুমি যদি তিস্তুরির কথা করে দাও, তিস্তুরি প্রাণীদের, অথবা লিখতে পারো যে আর্থ্রোপোডা পরের প্রাণীদের, কারণ আর্থ্রোপোডা তো তিস্তুরি। আর্থ্রোপোডা পরের প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। সিল মানে গহ্বর, দেহ গহ্বর, হিম মানে কি? রক্ত। তাহলে এই গহ্বরে রক্ত আছে, জন্য বলছি রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। ক নাম্বারে আসতে পারে হিমোসিল? হিমোসিল কি? রক্তপূর্ণ দেহ গহ্বরকে হিমোসিল বলে। এখন দেখো এখানে তাকাও, এদের অঞ্চলায়ন আছে কিনা? আছে। এই অঞ্চলায়নের ইংরেজি, যে 3টা অঞ্চল ছিল, অঞ্চলায়নের ইংরেজি হইছে ট্যাগমাটাইজেশন। এটাকে বলে অঞ্চলায়ন। ট্যাগমা, ট্যাগমা শব্দের তো অঞ্চল। তাহলে এইখানে যে ট আছে না, এটা থেকে আমরা মনে রাখবো ট্যাগমাটাইজেশন। ট্যাগমা, ট্যাগমাটা বা ট্যাগমাটাইজেশন, এটার বাংলা হইছে অঞ্চলায়ন। অঞ্চলায়ন। এদের শরীরে অঞ্চলায়ন দেখা যায়। কতগুলো অঞ্চল ভাগ করা হয়েছে কিছু অঞ্চলে, মাথা, মস্তক, বক্ষ, উদর, অঞ্চল দেখা যায়। আচ্ছা, এখন এই যে এদের, এই যে এখানে দেখো, এই জায়গাটার মধ্যে কিছু পার্ট থাকে। যেরকম আমাদের আছে মুখ, আমাদের যে মুখটা আছে, মুখের মধ্যে ঠোঁট আছে, জিহ্বা আছে, ঠিক আছে, উপরের চোয়াল আছে, নিচের চোয়াল আছে। এদেরও উপরের চোয়াল আছে, নিচের চোয়াল আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে। এই পুরাটা জিনিসটাকে আমরা বলি মুখোপাঙ্গ। এই যে এখানে যে বৃত্ত দিলাম, এই পার্টটাকে আমরা বলি মুখোপাঙ্গ। মুখোপাঙ্গ, এটা হচ্ছে মুখোপাঙ্গ যেন কি? মুখ প্লাস উপাঙ্গ, অঙ্গের থেকে আরো অনুন্নত, এটাকে বলে উপাঙ্গ। ঠিক আছে, উপ অঙ্গ, এটাকে বলে কি? উপাঙ্গ। মুখোপাঙ্গ, মুখের উপ অঙ্গ বা মুখে থাকা উপ অঙ্গ। যেরকম তোমরা পড়ছো সাগর, উপসাগর। কক্সবাজার যেটা আছে এটা কিন্তু সাগর না, এটা কিন্তু উপসাগর, এটাকে বলে বঙ্গোপসাগর। বাট এটা যদি তুমি ওয়ার্ডটা খেয়াল করো, বঙ্গের উপসাগর, ইটস কল বঙ্গোপসাগর। এটা কিন্তু উপসাগর, নট সাগর। ঠিক আছে, তো বঙ্গোপসাগর একটা উপসাগর। এরকম মুখের উপ অঙ্গ, মুখে থাকা উপ অঙ্গ, উপাঙ্গ। তো এইটার, এই পরে প্রাণীদের মুখোপাঙ্গ থাকে খাবার খাওয়ার জন্য। যেরকম আমাদের আছে ঠোঁট, তারপর জিহ্বা, উপরের চোয়াল, নিচের চোয়াল। এদের উপরের চোয়াল, নিচের চোয়াল, ঠোঁট, জিহ্বা এগুলো থাকে।
এই জিনিসটা অনুন্নত। হ্যাঁ, এই জন্য এটাকে বলে মুখোপাঙ্গ, মুখের উপ অঙ্গ। তাহলে এই যে মুখোপাঙ্গ, এই মতে মনে রাখবা মুখোপাঙ্গ থাকে, এদের মুখোপাঙ্গ থাকে, মুখোপাঙ্গ থাকে। এটার কাজ কি? খাবার খাওয়া, খাবার খাওয়া। এই মুখোপাঙ্গের কাজ হইছে খাবার খাওয়া। আচ্ছা, এই রতে পড়ে ফেলছি রক্ত সংবাদ মুক্ত। আরেকটাতে মনে রাখবা এদের রূপান্তর ঘটে, রূপান্তর। এটা কিন্তু পড়াই ফেলছি। বলছিলাম একটা শুয়োপোকা, প্রথমে একটা কি থাকে, শুয়োপোকা, এরকম একটা পোকার মতো একটা পার্ট থাকে। হ্যাঁ, এরকম একটা পোকার মতো পার্ট থাকে। এই পোকাটা পরবর্তীতে বড় হইয়া, এই পোকাটা এরকম 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 থাকে, বড় হইয়া সুন্দর একটা কি তৈরি করে, প্রজাপতি তৈরি করে। সুন্দর একটা কি প্রজাপতি তৈরি করে। দেখো, বাচ্চা অবস্থা আর পরিণত অবস্থা কিন্তু কি সেম না। এই রূপান্তর বা এটাকে ইংরেজিতে কি বলে, মেটামরফোসিস। মেটামরফোসিস, সিস মানে প্রক্রিয়া, মেটা মানে চেঞ্জ, মরফো মানে দৈহিক আকার আকৃতি। এটা গতদিনও বলছিলাম। মেটা মানে চেঞ্জ, মরফো মানে দৈহিক আকার আকৃতি, সিস মানে প্রক্রিয়া। তাহলে দেখো, এই যে দৈহিক আকার আকৃতি পরিবর্তিত হয়ে এটা তৈরি করছে, তার মানে আমরা মেটামরফোসিস দেখতে পারি। তুমি দেখো, মানুষের একটা বাচ্চা হওয়ার পর কিন্তু মানুষের মতোই দেখা যায়, তাই না? প্রজাপতির বাচ্চা যদি এরকম থাকতো যে পিচ্ছি বাট প্রজাপতির মতোই দেখতে, তাহলে এটাকে আমরা মেটামরফোসিস বলতাম না। মানুষের বাচ্চা ছোট হইছে, ছোট, হ্যাঁ, বাট এটা কিন্তু মানুষের মতোই দেখতে, আকার আকৃতিগত ভাবে সে মানুষের মতোই, সে কিন্তু অন্য না। বাট এই প্রজাপতির বাচ্চা অবস্থা দেখো প্রজাপতির মতো না কিন্তু। তাহলে তার একটা ব্যাপক পরিবর্তন হয়ে এটা তৈরি করছে, চেঞ্জ হয়েছে কিসের, দৈহিক আকার আকৃতির। এই জন্য এটা বলে মেটামরফোসিস বা রূপান্তর ঘটে। তাহলে রূপান্তর কাদের ঘটে? 7 নম্বরে। 2 নম্বরে কিন্তু রূপান্তর দেখছিলাম, রূপান্তর ঘটে। আচ্ছা, পরে মনে রাখবা পথে হয়েছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী কমপ্লিট বা সম্পূর্ণ, পরিপাকতন্ত্র কমপ্লিট, পরিপাকতন্ত্র সম্পূর্ণ। কারণ এদের পরিপাক নালী এবং গ্রন্থি দুইটাই আছে, এটা তোমাদের পড়াইছি। তন্ত্র সম্পূর্ণ, এটার মানে হয়েছে এখানে নালী এবং গ্রন্থি দুইটাই আছে, নালী প্লাস গ্রন্থি দুইটাই কি প্রেজেন্ট। এজন্য এটাকে বলে সম্পূর্ণ পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র কি সম্পূর্ণ, কারণ নালী এবং গ্রন্থি দুইটাই আছে। পরবর্তী দেখো, কতে মনে রাখবা, চিত্রটা একটু বুঝতে হবে কারণ এখানে একটু ছবি আঁকা লাগবে। কতে মনে রাখবা এদের শরীরে তেলাপোকা অথবা চিংড়ি দেখবা বাইরের খুলকটা শক্ত, ঠিক আছে, হার্ড। বাইরের যে খুলকটা আছে এটা কিন্তু হার্ড, বা তেলাপোকার পিঠটা দেখবা হার্ড, শক্ত। তো এদের পিঠটা শক্ত বা খুলকটা শক্ত, খুলক সবসময় শক্তই থাকে, যে কোনো জিনিস খুলক। তো এটা অবশ্যই কি নির্মিত বলতো, কাইটিনময়, কাইটিনময় খুলক, বা এটাকে বলতে পারো বহিকঙ্কাল। বহিকঙ্কাল, বহিকঙ্কাল কি শক্ত, খুলকটা শক্ত, এবং এটা কিময়, কাইটিনময়। এখন আরেকটা পেশার জিনিস আছে, এদের শরীরে কিন্তু চকচক করে। তুমি তেলাপোকা দেখবা কি, তেলাপোকার উপরে পৃষ্ঠে পানি ডাললে এটা কিন্তু পড়ে যাবে, পানিটা ধরে রাখবে না, পানিটা পড়ে যাবে, গড়িয়ে পড়ে যাবে, বুঝছো? এদের বহিকঙ্কালের উপরে একটা বহির আবরণ আছে, আর একটা আবরণ আছে খুবই পাতলা, এটাকে বলে বহি আবরণ। বহি আবরণ, বহি কঙ্কালের উপর একটা আবরণ আছে, মানে কঙ্কালের উপর আর একটা আবরণ। কঙ্কাল, বহি কঙ্কাল নির্মিত হয় কাইটিন দ্বারা, বাট বহি আবরণ এটা তেল তেল করে, চকচক করে, এবং এটার কারণে এখানে পানি জমে না। পানির সাথে শত্রুকে লিপিড না, তাহলে এখানে লিপিড জাতীয় কোনো কিছু দেওয়া লাগবে। এটা হবে কি কিউটিকল। কিউটিকল কিন্তু লিপিড, এই যে ল আছে কিউটিকল পড়াইছে, এগুলা লতে হয়েছে কি লিপিড। তাহলে সবচেয়ে বাহিরের দিকে তুমি লিপিড দিবা, কারণ পানি বিকশিত হওয়া লাগবে। বহি আবরণ আর বহি কঙ্কালের মধ্যে পেঁচ লাগায়ও না, এটা নিয়ে অনেকের ঝামেলা থাকে, এটা ভুল করে। দুইটাই আছে এদের শরীরে, দুইটাই আছে, কাইটিন কিউটিকল দুইটাই আছে। বাট বহি কঙ্কালের মধ্যে, বহি কঙ্কাল কি, কঙ্কাল কি শক্ত না? কঙ্কাল কি হার্ড থাকে, সবসময় শক্ত, আমাদের কঙ্কাল হাড্ডি গুডি শক্ত। বহি কঙ্কাল কাইটিনময়, এটা শক্ত। বহি কঙ্কালের বাইরে একটা বহি আবরণ থাকে,
এটা হচ্ছে কিউটিকল, এটা হচ্ছে লিপিড। এটার কারণে কিন্তু পানি জমে না, এটার কারণে কিন্তু চকচক করে। এই কিউটিকল বা লিপিড থাকার কারণে কিন্তু পানি জমবে না, কোনো কিছুর মধ্যে কি পানি জমে না, পানি জমে না, এবং কি চকচক করে, গ্লিজ দেয়। আমাদের নখ যে আছে, নখের এইখানে দেখবে একটা সাদা পার্ট আছে না, এটা কিন্তু কিউটিকল, ঠিক আছে, এটা কিউটিকল। আচ্ছা, যাই হোক, তো বহিঃকঙ্কাল কাইটিনময় এবং শক্ত। এই যে কাইটিন মানে কার্বোহাইড্রেট, এটা শর্করা। এই কার্বোহাইড্রেটটা সবসময় শক্ত হয়। আর কিউটিকলে ল আছে, ল মানে লিপিড, এরা নরম হয় এবং পানি জমতে দেয় না এবং চকচক করে। দেখো, এইটা থাকার কিন্তু একটা সুবিধা আছে, কিউটিকল থাকার সুবিধা কি জানো? এদের শরীরে ভাইরাস টাইরাস বা ছত্রাক টত্রাক জন্মাইতে পারে না, ছত্রাক ভাইরাস এগুলো জন্মাইতে পারে না এই কিউটিকল থাকার কারণে। আর পানি জমতে পারে না। যদি পানি জমে থাকতো তখন কিন্তু ছত্রাক আক্রমণ করতে পারতো, যেহেতু পানি জমে থাকে না তাহলে ছত্রাক টত্রাক তাদেরকে আক্রমণ করতে পারে না। পাতার মধ্যেও কিন্তু কিউটিকল থাকে, কচু পাতায় কেন পানি জমে না? কিউটিকল থাকে, ঠিক আছে। তাহলে এই যে কাইটিন নাকি কিউটিকল, ওই যে একটা কথা বলছিলাম যে 2 3 4 5 পরে কাকি কি কাকি কা, 7 নম্বরে কিন্তু ছিল কা। তাহলে দেখো এখানে কিন্তু কিউটিকল আছে, কা কি দুইটাই কিন্তু আছে। তো ওই যে ওইটা ছন্দটন্দ বাদ, তুমি জাস্ট লজিক্যালি পড়বা যে এখানে কঙ্কাল নরমালি শক্ত হয়, তাহলে এখানে কাইটিন। আর আবরণটা, কঙ্কালের বাইরে একটা আবরণ, ওই আবরণটা হবে কি চকচকে, অর্থাৎ কিউটিকল যুক্ত। আবরণের মধ্যে আমরা কি একদম বাহির থেকে কি, যাতে পানি না জমে, ওইখানে এই জন্য একটা এক্সট্রা লেয়ার, প্রতিবন্ধক বা প্রতিরক্ষা সিস্টেম দিয়ে দিব, যেটার নাম হচ্ছে কিউটিকল। তাহলে এখানে আমরা পড়বো বহিঃকঙ্কাল কিময়, বলো বহিঃকঙ্কাল কেমন? কাইটিনময়, কাইটিনময়। আর বহি আবরণটা হবে কিউটিকল যুক্ত। কিউটিকল যুক্ত, ওকে। মারলো থেকে মনে রাখবা, এদের রেচন নালীর নাম মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। এদের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা। দেখো, মালপিজিয়ান নালিকা, এটা কিন্তু মনে রাখবা। এখানে আরেকটা কথা লিখে রাখো, ব্র্যাকেট দা লেখো, নট মালপিজিয়ান বডি। এটা মালপিজিয়ান নালিকা, নট মালপিজিয়ান বডি। এটা মালপিজিয়ান বডি না কিন্তু। আর্থ্রোপোডাদের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, নট মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি হচ্ছে মানুষের নেফ্রনের একটা পার্ট হচ্ছে মালপিজিয়ান বডি। তো মানুষের মধ্যে মালপিজিয়ান বডি পাওয়া যায়, মানুষের রেচন অঙ্গে মালপিজিয়ান বডি পাওয়া যায়, বাট আর্থ্রোপোডাদের রেচন অঙ্গে মালপিজিয়ান নালিকা পাওয়া যায়। এখন কেন এমন নামকরণ হইল মালপিজিয়ান নালিকা? এটা এই যে মালপিজিয়ান, এটা মার্সেলো মালপিজি নামক একজন বিজ্ঞানী ছিল, মার্সেলো মালপিজি, ঠিক আছে। এটা একটা বায়োলজিস্ট বা জীববিজ্ঞানী। এই জীববিজ্ঞানী এই জিনিসগুলোর নামকরণ করেন, এই রেচনকের নামকরণ করেন। আর এগুলো দেখতে নলাকার। দেখো, আমি একটা ছবি আঁকি। এদের যে পরিপাক নালীটা আছে, ঘাসফড়িং, এটা ধরো একটা ঘাসফড়িং, পুরা ঘাসফড়িং এর পরিপাক নালীকে আমরা 3 ভাগে ভাগ করি। এটা ধরো একটা ভাগ, এটার একটা ভাগ, এটার একটা ভাগ। পরে ধরো এদিকে বায়ুছিদ্র, এটা ধরো মুখ, এদিকে আছে মুখ। পরিপাক নালীকে 3টা ভাগে ভাগ করে ফেলছি। প্রথমটুকুকে বলে অগ্র পরিপাক নালী, এটুকু বলে মধ্য পরিপাক নালী, পরেরটুকু কি বলে পশ্চাৎ পরিপাক নালী। 3 ভাগে ভাগ করছি। সবকিছু লিখবা কিন্তু চিত্রটিত্র সহ। অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী, এটা হচ্ছে অগ্র পরিপাক নালী, অগ্র পরিপাক নালী, মধ্য পরিপাক নালী এবং পশ্চাৎ পরিপাক নালী। অগ্র, মধ্য, পশ্চাৎ পরিপাক নালীকে 3 ভাগে ভাগ করায়। ঘাসফড়িং এর পরিপাক নালীকে আমরা 3 ভাগে ভাগ করলাম, অগ্র, মধ্য, পশ্চাৎ। মধ্য এবং পশ্চাদের সংযোগস্থলে, মধ্য এবং পশ্চাদের সংযোগস্থল থেকে কিছু নালিকা বের হয়। এরকম কিছু সুতার মতো নালিকা বের হয়, নালী বের হয়, যেগুলো রেচনাঙ্গ হিসেবে কাজ করে। এই সুতাগুলোর নাম
মালপিজিয়ান নালী, ঠিক আছে, মালপিজিয়ান নালী। যেহেতু এটা নলাকার এজন্য তার নাম নালী। মালপিজিয়ান কেন? বিজ্ঞানী নাম অনুসারে। এইখানে প্রায় এরকম 100টার মতো তুমি কি পেতে পারো? মালপিজিয়ান নালিকা পাইতে পারো। 100টির মতো তুমি মালপিজিয়ান নালিকা পাইতে পারো। এখন বলো তো অবস্থান কোথায়? এটা কিন্তু পরীক্ষায় আসছে। অবস্থান কোথায় বলো? মালপিজিয়ান নালিকার অবস্থান কোথায়? মধ্যপৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে। আমি একটু কথাকে বলছিলাম, পরিপাক নালী মানে গাট, মনে আছে? জিইউটি গাট। তো এটাকে বলে মিডল, মাঝখানে। মেসো মানে মাঝখানে, আর হাইন্ড মানে পিছনে বোঝায়। হাইন্ড মানে বিহাইন্ড, বিহাইন্ড মানে কি? পিছনে না? হাইন্ড মানে পিছনে। ইংরেজিতে যদি বলো মিড গাট, মিড মানে মিডল, মিড গাট, এটাকে আমরা বলতে পারি মিড গাট। আর এটাকে বলতে পারি হাইন্ড গাট, মানে পশ্চাৎ পৌষ্টিক নালী বা পরিপাক নালী। পরিপাক নালী হচ্ছে গাট। হাইন্ড গাট এন্ড মিড গাটের জাংশনে। জাংশন মানে কি? সংযোগস্থল। জাংশন মানে কি? সংযোগস্থল। বাংলাতে বলবা কি? মধ্যপৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে, অথবা মিড গাট এন্ড হাইন্ড গাটের জাংশনে। মিড গাট এন্ড হাইন্ড গাটের জাংশনে, হাইন্ড গাটের জাংশনে মালপিজিয়ান নালিকা থাকে সংখ্যায় 100টি। এটা অনেকটা হলুদ বর্ণের, ঠিক আছে, হলদে বর্ণের। পরবর্তীতে দেখো আর কি বাকি আছে। দেখো দন্তার সাথে লিখবা সন্ধিযুক্ত পা। দন্তার সাথে কি? সন্ধিযুক্ত পা। এটা আমরা একদম প্রথমে পড়ে ফেলছি। সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত পা পাওয়া যায়। আর এই যে কিতে হয়েছে কিটিকল, এটা আমরা এই যে এখানে লিখে ফেলছি অলরেডি। বহিকঙ্কাল কিটিকল যুক্ত, তুমি এটাকে এখানে নিয়ে আসতে পারো বা একসাথে লিখতে পারো, একই কথা। ওই কাইটিনের এখানে এই কতে ছিল বহিকঙ্কাল কাইটিনময়, আর কিতে ছিল কিটিকল যুক্ত, বহি আবরণ কিটিকল যুক্ত, ঠিক আছে, এটা আমরা লিখে ফেলছি অলরেডি। আচ্ছা, তা আমাদের মোটামুটি সব শেষ। ইমু রূপা কেটাসকে মারলো, এটা মনে রাখতে পারলে তুমি সবগুলো বৈশিষ্ট্য লিখতে পারবা। এখন এই যে এখানে মালপিজিয়ান নালিকা যে আছে, মালপিজিয়ান নালিকা হইছে এই পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ, এটা মনে রাখো। আরও সহকারী কিছু রেচনাঙ্গ আছে, এটা তেমন ইম্পর্টেন্ট না, তবু একটু দেখে নিতে হবে। সবুজ গ্রন্থি, ম্যাক্সিলারি গ্ল্যান্ড, এরকম কিছু তোমার গ্ল্যান্ডের নাম দেওয়া আছে, বাট ওইগুলো লেস ইম্পর্টেন্ট, পরীক্ষায় তেমন আসে না। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-এ ওইখান থেকে একটা প্রশ্ন আসছে, বুঝছো? এজন্য কখনো স্কিপ করা উচিত না। ধরো কার ভাগ্য কোথায় আছে কেউ বলতে পারে না। তুমি ব্যাপক হারে মেডিকেলের প্রিপারেশন নিলা, দেখলা যে পরীক্ষার আগের দিন তুমি অসুস্থ, জ্বর হয়ে গেছে প্রচণ্ড লেভেলের, বয়ে বা যে কোনো কারণে, বা তোমার ডায়রিয়া হয়ে গেছে, সিভিয়ার ডায়রিয়া, তোমার কিন্তু পরীক্ষা খারাপ হইতেই পারে। তোমার কিন্তু ব্যাকআপ হিসেবে ভার্সিটি তখন দেওয়া লাগবে। তো ভার্সিটির মধ্যে কিন্তু একটু কঠিন প্রশ্ন আছে। মেডিকেলের প্রশ্ন সহজ, মেডিকেলের বায়োলজি প্রশ্ন সহজ হয়, একদম রেগুলার প্রশ্ন। বাট তোমার ভার্সিটির প্রশ্ন অনেক কঠিন হয়, অনেক হার্ড হয়, বুঝছো? এই যে সবুজ গ্রন্থি, ম্যাক্সিলারি গ্ল্যান্ড, এগুলো নর্মাল বইয়ে নাই। বাট এই যে এই গ্ল্যান্ডটাইকা আর্থ্রোপোডা পর্বেদের আনুষঙ্গিক যে গ্ল্যান্ড আছে, এদেরকে বলে অ্যাক্সেসরি গ্ল্যান্ড। ওইখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023 সালে একটা প্রশ্ন আসছে, অ্যান্ড খুবই কঠিন প্রশ্ন ছিল এটা, ধরা খুব কঠিন ছিল। আচ্ছা, তো কখনো বাদ দেওয়া উচিত না, বুঝছো? যে ভালো স্টুডেন্ট কোনো কিছু বাদ দেওয়া উচিত না। আমরা একটা পড়লেই পারতাম, বাট আরও 2টা গ্ল্যান্ড আমরা শিখে রাখলে তো সমস্যা নাই। আমরা শিখে রাখবো, দাও শিক্ষা দাও, দেখি বাদ পড়ছে কোনো কিছু। দেখো আর্থ্রোপোডা পড়ে আমরা দেশ পড়া শেষ, এখনো সময় আছে। আর্থ্রোপোডা প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। কত % প্রাণী এখানে বাস করে? 75%। 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ। আমি একটু পড়ি, দেখো। সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র, বলো তোমরা। ব্রণস্তর, সিলোম, প্রতিসাম্যতা, খণ্ডায়ন সম না অসম, প্রকৃত না অপকৃত? অপকৃত। আচ্ছা, তারপর নন কর্ডেট এন্টারোজোয়া, অঞ্চলায়ন আছে না? ট্যাগমাটাইজেশন আছে, সন্ধিযুক্ত পা আছে, তারপর আছে তোমার কাইটিনময় বহিকঙ্কাল। তারপর বলছে মস্তকের দুই পাশে 2টা অ্যান্টেনা থাকে, মাথার মধ্যে 2টা অ্যান্টেনা থাকে, শুঙ্গ বা অ্যান্টেনা বলে এটাকে, ঠিক আছে? পুঞ্জাক কি থাকে? 1 জোড়া, মানে 2টা। সরল চোখ থাকতে পারে, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির, হৃৎপিণ্ড, রক্তনালী এবং কি? হৃৎপিণ্ড, রক্তনালী এবং
হিমোলিম্ফ দ্বারা পূর্ণ হিমোসিল থাকে। হিমোলিম্ফ, লিম্ফ শব্দ হচ্ছে তোমার লসিকা, আর হিম মানে কি রক্ত। আমাদের রক্ত এবং লসিকার জন্য আলাদা নালী আছে। রক্ত একটা দা প্রবাহিত হয়, লসিকা আর একটা দা প্রবাহিত হয়। আমরা ওই যে অস্ট্রেলিয়া ব্যান্ড কাপটিশন পড়াইছি না, তোমরা তো ছিলাম মনে হয় অনেকেই। ওই যে গুদরোগের কৃমি, ফাইলেরিয়ার কৃমি যে ব্লক তৈরি করে ফেলছে, এলিফ্যান্টিয়াসিস হয়েছিল, ওটা কি লসিকা নালীতে হয়েছিল না? তাহলে আমাদের লসিকা নালী, লসিকা যাওয়ার জন্য আলাদা লসিকা নালী আছে। যদি লসিকা এবং রক্ত একসাথে মিশে যায় তাহলে কি হয়ে গেছে, দুইটা স্যাচুরেট হয়ে গেল না, ওটাকে কি বলে জানো? হিমোলিম্ফে পূর্ণ। তাহলে এদের রক্ত এবং লসিকা, রক্ত লসিকা একসাথে মিশে যায়, এই জন্য এটাকে বলে কি হিমোলিম্ফ। বুঝছো? আচ্ছা, তো হিমোলিম্ফে পূর্ণ থাকে। হিমোসিলটা রক্তপূর্ণ থাকে, সাথে লসিকা দ্বারা পূর্ণ থাকে। রক্ত এবং লসিকা একসাথে আমরা বলবো কি হিমোলিম্ফ। তাহলে হিমোলিম্ফে পূর্ণ বা রক্ত দ্বারা পূর্ণ বা লসিকা দ্বারা পূর্ণ। তুমি যদি ভাঙ্গা ভাঙ্গা বলবো রক্ত দ্বারা পূর্ণ এবং লসিকা দ্বারা পূর্ণ। এই দুইটা কথাকে যদি তুমি একত্রে বলো তাহলে বলবো তুমি কি হিমোলিম্ফ দ্বারা পূর্ণ। কারণ হিম মানে রক্ত, লিম্ফ মানে লসিকা। আচ্ছা, তারপর দেখো শ্বাসতন্ত্র যে চালায়, শ্বাসকার্য চালায়, তাদের তোমার ট্রাকিয়া আছে। ট্রাকিয়া মানে কি? আমাদেরও কিন্তু ট্রাকিয়া আছে। ট্রাকিয়া মানে হচ্ছে বায়ু নল। ট্রাকিয়া শব্দের অর্থ হলো বাতাস ঢুকার নল। এটা হচ্ছে প্রধান। আরও কিছু কিছু থাকতে পারে, ফুলকা থাকতে পারে। সবার যে তোমার ট্রাকিয়া থাকবে এরকম না, কারো ফুলকা থাকতে পারে। বুক লাং থাকতে পারে। লাং শব্দের অর্থ ফুসফুস। লাং শব্দের অর্থ কি? ফুসফুস। তারপর বুক গিল থাকতে পারে। বুক গিল, গিল মানে ফুলকা, আর লাং মানে কি? ফুসফুস। এখন বলো বুক গিল এটা কি শ্বসনের অঙ্গ না নাকি রেচনের অঙ্গ? তুমি দেখেই বুঝো। বুক গিল, তারপরে সে কি বুক লাং। লাং মানে ফুসফুস, গিল মানে ফুলকা। যাদের ফুসফুস নাই তাদের আছে ফুলকা, মাছের আছে ফুলকা। তাহলে এগুলো শ্বসনের নাকি রেচনের? শ্বসনের। এটা এগুলো শ্বসনের। এখন তোমাকে যদি বলতাম নিচের কোনটি রেচন অঙ্গ? মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, হ্যাঁ, বা তোমাকে বলছি নিচের কোনটি শ্বসন অঙ্গ? মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, ম্যাক্সিলারি গ্ল্যান্ডটি, আর কাছে বুকলাং। বুকলাং, এই প্রশ্নটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাহলে এটা কিন্তু দেখে বোঝা গেছে, বেসিক দিয়েই বোঝা গেছে যে এটার উত্তরটা কি হবে। আচ্ছা, পরে দেখো পৌষ্টিকনালী সম্পূর্ণ, অন্তঃকরা গ্রন্থি আছে, মানে গ্রন্থিও আছে নালীও আছে। মালপিজিয়ান নালিকা এদের প্রধান রেচন অঙ্গ। এছাড়াও ম্যাক্সিলারি গ্ল্যান্ড, ম্যাক্সিলা মানে কি? সোয়াল। উপরের চলকে বলা হয় ম্যাক্সিলা, নিচেরটাকে বলা হয় ম্যান্ডিবল। তো ম্যাক্সিলারি গ্ল্যান্ড বলতে ম্যাক্সিলার পাশে একটা গ্রন্থি আছে যেটা রেচনের কাজ করে, এটাকে বলে ম্যাক্সিলারি গ্ল্যান্ড। ঠিক আছে, ম্যাক্সিলারি গ্ল্যান্ড। আবার সবুজ গ্রন্থি, সবুজ কালারের একটা গ্ল্যান্ড আছে, ওটাকে বলে সবুজ গ্রন্থি। অ্যান্টেনাল গ্রন্থি, অ্যান্টেনার কাছাকাছি অবস্থিত একটা গ্রন্থি আছে, এদেরকে বলে অ্যান্টেনাল গ্রন্থি। এরা রেচনের কাজ করে। তাহলে আমি আরেকবার বলি, দেখো প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। সহকারী কিছু থাকতে পারে, সবার থাকবে বিষয়টা এরকম না, কারো কারো থাকতে পারে। অ্যান্টেনাল গ্ল্যান্ড, অ্যান্টেনার কাছে অবস্থিত অ্যান্টেনাল গ্ল্যান্ড। আর একটা আছে সবুজ গ্রন্থি, আর একটা আছে ম্যাক্সিলারি গ্ল্যান্ড। সবুজ গ্রন্থি, ম্যাক্সিলারি গ্ল্যান্ড, অ্যান্টেনাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা, এগুলো কি রেচন অঙ্গ। আর বুকলাং, বুক গিল, এগুলা ট্রাকিয়া, এগুলো কি শ্বসন অঙ্গ। বুক লাং, লাং মানে ফুসফুস। বুক গিল, গিল মানে কি ফুলকা, এগুলো শ্বসন। আর মনে হয় এখানে যে বুক আছে না, বি ডাবল ওকে বুক, এর বানানটা হচ্ছে বি ডাবল বুক। এদের যে বুক লাং আছে, এটা দেখতে বইয়ের অনেকগুলো বই সারিবদ্ধ করে রাখলে যেরকম হয় না, এগুলো দেখতে এরকম, এর জন্য এখানে বুক কথাটা ব্যবহৃত হয়েছে। এদের যে এটা আছে তোমার শ্বসন অঙ্গটা আছে, অনেকগুলা বই একসাথে রাখলে যেরকম এরকম 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 হয়, এটা দেখতে এরকম, এই জন্য এটাকে বলে বুকলাং বুক গিল। বুক কথাটা বইয়ের শাড়ির মতো দেখতে, ওই অঙ্গটা, এই জন্য এটার নাম বলা হয়েছে বুক গিল বুকলাং, বুক কথার এই জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আর উদাহরণ শিখবা, বৈজ্ঞানিক নিয়ম শিখবা, ঘাসফড়িং, মৌমাছি, তেলাপোকা, এই তিনটা লাগবেই। ঠিক আছে, যদি কেউ 5টা পারো 5টা শিখবা, আবার 3টা লাগবেই।